বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবাইদা সুলতানা প্রভাস। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স দেখাবো। আমাদের বিষয় হচ্ছে পরিসংখ্যান, প্রোগ্রাম হচ্ছে স্নাতক সম্মান, কোর্স কোড হচ্ছে 233609। কোর্সের নাম অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আমাদের লেকচার নাম্বার হচ্ছে 02 এবং লেকচারের শিরোনাম হচ্ছে গিনিস কনসেন্ট্রেশন রেশিও এন্ড প্যারেটো ইনকাম ডিস্ট্রিবিউশন। আমার পরিচয় আগেও বলেছি, আবারও বলছি, মোসাম্মদ জুবাইদা সুলতানা, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আজকে পড়বো গিনির গিনিস কনসেন্ট্রেশন রেশিও, অর্থাৎ গিনির ঘনত্ব অপেক্ষকটা কেমন সেটা। এখানে প্রশ্ন অন্যরকমও হতে পারে যে লরেন্জ রেখা ব্যবহার। আমরা আজকে পড়বো গিনিস কনসেন্ট্রেশন রেশিও, অথবা বলা হয় এটাকে গিনির ঘনত্ব অপেক্ষক। লরেন্জ, অথবা প্রশ্নটা এরকম হতে পারে লরেন্জ রেখা ব্যবহার করে গিনির ঘনীভবন অনুপাত কিভাবে বের করবে, অথবা আরো এরকমও থাকতে পারে যে গিনির ঘনত্ব রেখার ব্যবহার আলোচনা করো। আমরা লরেঞ্জের সমীকরণটা গতদিনে পড়েছিলাম, অর্থাৎ আমাদের ফার্স্ট লেকচারে আমরা দেখেছিলাম যে লরেঞ্জ রেখাটা কিভাবে বের করা হয়। এক্ষেত্রে সেখানে আমরা দেখেছিলাম যে লরেঞ্জের যে সমীকরণ, সেখানে আমাদের কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি টু দি পাওয়ার নিউ মাইনাস 1 ডিভাইডেড বাই নিউ, অর্থাৎ কিউ এবং পি সম্মিলিত যে লরেঞ্জের একটা সম্পর্ক আমরা পেয়েছিলাম, সেই সম্পর্কটা হচ্ছে এইটা। এখানে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি টু দি পাওয়ার নিউ মাইনাস 1 ডিভাইডেড বাই নিউ। এখন আমরা বলছি যদি কিউ ইকুয়াল টু এফ অফ পি এবং কিউ এর মান ওয়াই অক্ষে এবং পি এর মান এক্স অক্ষে উপস্থাপন করা হয়, তবে লরেঞ্জ রেখা পাওয়া যায়। যা এখানে কিন্তু আমাদের সমবিন্যাস রেখাটা দেওয়া আছে, লরেঞ্জ রেখাটা দেওয়া নেই, আমি দিচ্ছি। তাহলে আমরা কিউ ইকুয়াল টু এফ অফ পি, এটা হচ্ছে এক্স অক্ষে আমরা বসাবো, এবং কিউ এর মানটা বসাবো আমরা হচ্ছে ওয়াই অক্ষে। কিউ এর মানটা বসাবো ওয়াই অক্ষে বসিয়ে আমরা হচ্ছে এরকম একটা রেখা পাবো, যে রেখাটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে ও বি, এবং এটা হচ্ছে ও, এখানে এ হবে, হ্যাঁ এখানে একটা এ আছে, এ। এইভাবে হচ্ছে আমরা এরকম একটা রেখা, আসলে এই রেখাটাই হচ্ছে ওই রেখাটা, এই রেখাটা। তো আমরা এখন আমরা দেখি যে আমাদের যে সমীকরণ, সেখানে হচ্ছে
ও সি এ লরেন্স রেখা, সরি আমি একটু ইয়েটা বের করে নিই। এখানে আমরা একটা রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটা হচ্ছে সমবিন্যাস রেখা। এখানে আমরা ও ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ দেখতে পাচ্ছি। এক্স অক্ষে হচ্ছে ও এক্স রেখা এবং ওয়াই অক্ষে হচ্ছে ও ওয়াই রেখা, যেখানে এটা হচ্ছে পি রেখা, ও এক্স অক্ষে পি রেখা, পি পি এর মান এবং ও ওয়াই অক্ষে কিউ এর মানটা বসালাম এবং আমরা এখানে ও এ একটা রেখা পেয়েছি। এই ও এ রেখাটা হচ্ছে সমবিন্যাস রেখা এবং আমাদের এই ওবি এবং এবি এর মানটা হচ্ছে সমান সমান। এখন এই গিনি বিন্যাসকে পরিমাপ করার জন্য একটা ঘনত্ব অনুপাত উদ্ভাবন করে এবং এই ঘনত্ব অনুপাতটা হচ্ছে এইটা। ঘনত্ব অনুপাতটা হচ্ছে এরিয়া অফ ও এসিও ডিভাইডেড বাই ত্রিভুজ ও এবি। এরিয়া ও এসিও ও এ সিও ডিভাইডেড বাই ত্রিভুজ ও এবি ও এ বি। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমার ওবি এবং এবি সমান নেই, কিন্তু আসলে সমান হবে, এই দুটো রেখা সমান হবে। তো যখন হচ্ছে এই দুটো রেখা সমান এবং একটা ত্রিভুজ, তখন এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান হবে হাফ গুণন ওবি গুণন এবি সমান আমরা ওবি এবং এবি এর মান জানি 1, তাহলে গুণ করলে আমাদের ত্রিভুজ ও এ বি এর মানটা হচ্ছে হাফ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এরিয়াটা বের করে নেব, যে এরিয়া ও এসিও এর মান কিভাবে আসে। তাহলে আমরা ঘনত্ব বের করে নিলাম, যেহেতু আমরা বলে দিয়েছি যে আমাদের রো সমান এরিয়া অফ ও এসিও ডিভাইডেড বাই ত্রিভুজ ও এবি। ত্রিভুজ ও এবি এর মান হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ। তাহলে আমাদের এখন রো সমান এরিয়া ও এ সিও ডিভাইডেড বাই হাফ, সেই কথাটাই এখানে লেখা আছে, এরিয়া ও এসিও ভাগ হাফ। ঠিক আছে, এখন বুঝো। এখন আমাদের এই মানটা এরিয়া ও এসিও, অর্থাৎ দেখা যাক এরিয়া ও এ সি ও ও এ সিও এই এরিয়াটুকু বের করার জন্য আমরা বলতে পারি যে আমাদের যে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে থেকে আমরা যদি ও সি এ বি ও বাদ দেই, তাহলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে ত্রিভুজ ও এ বি মাইনাস এরিয়া ও সি বিও। এখন আমরা এই যে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমাদের হচ্ছে যে এরিয়াটা ও সি এবিও এরিয়া, এই এরিয়াটা আমরা পেয়ে গেলাম। এবং আমরা এখানে বলছি যে এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে হাফ মাইনাস এরিয়া ও সি এবিও হ্যাঁ, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিয়ে এখানে কিন্তু এরিয়া ও সি এবিও, হ্যাঁ এটা ছাড়া পড়ে গেছে এবিও। আচ্ছা, এখন চলে এলো। এখন আমরা কিউ ইকুয়াল টু 1 মাইনাস এই এরিয়াটুকু, তো আমরা বলতে পারি যে এই এরিয়াটুকু সমান আমরা কি দেখেছিলাম, এখানে কি লেখা আছে, এই এরিয়াটুকু কিন্তু আমরা এখানে বলে দিয়েছিলাম যে কিউ, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা এই এরিয়াটুকু সমান লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ কিউ ডিপি এবং রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ এরিয়া ও সি এবিও সমান হচ্ছে ইন্টিগ্রেশন যার রেঞ্জ 0 to 2 কিউ ডিপি।
এখন আমরা মান বসিয়ে দেই 1 - 2 ইন্টিগ্রেশন অফ 0 to 2 কিউ এর মান আমরা জানি 1 - p টু দি পাওয়ার নিউ -1 ডিভাইডেড বাই নিউ ডিপি সমান। এখন আমি এখানে আরো একটা দিয়া 1 - 2 অফ এখানে যখনই আমরা ইন্টিগ্রেশন করব তখন p - 1 - p টু দি পাওয়ার নিউ -1 ডিভাইডেড বাই নিউ প্লাস 1 ডিভাইডেড বাই নিউ -1 ডিভাইডেড বাই নিউ প্লাস 1। ঠিক আছে, এখানে হচ্ছে এখানে একটা নিউ -1 ডিভাইডেড বাই নিউ প্লাস 1 এখানে এই অংশটাতে ছাড়া পড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা একটু এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে তাহলে থেকে যাচ্ছে 1 - 2 ভিতরে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এরকম একটা মান আমাদের চলে আসছে, ক্যালকুলেশন করে এরকম একটা মান বসিয়ে চলে আসছে। এবং এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমাদের অবশিষ্ট আছে 1 ডিভাইডেড বাই 2 নিউ মাইনাস 1 রো সমান 1 ডিভাইডেড বাই 2 নিউ মাইনাস 1। এটাই হচ্ছে গিনির ঘনত্ব অপেক্ষক যা 13টা আয় বিন্যাস মেনে যাবে। অর্থাৎ আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আমরা গিনির ঘনত্ব রেখার ব্যবহার বা উপকারিতাগুলো দেখব। গিনির ঘনত্ব রেখার মাধ্যমে আমরা ঘনত্ব অনুপাত বের করতে পারি যা সম্পদ এবং আয়ের বিন্যাসের সুষমতার পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ আমাদের আয় এবং সম্পদের বিন্যাসটা কেমন, সে সুষম কিনা সেটা হচ্ছে পরিমাপ করে। যদি আয় বা সম্পদ জনগণের মধ্যে সমভাবে বণ্টিত হয় তবে রেখাটি হবে সমবিন্যাস রেখা। আর যদি তা না হয় তাহলে আমাদের যে পার্থক্য সমবিন্যাস রেখা এবং গিনির ঘনত্ব রেখার যে পার্থক্য সেটা হচ্ছে আয় ও সম্পদের বিন্যাসের সুষমতা দিয়ে দেয়। এটাই হচ্ছে গিনির ঘনত্ব রেখার ব্যবহার। এরপরে আমরা প্যারোটা বিন্যাসে যাব। অর্থাৎ প্যারোটা বিন্যাসটা কি জিনিস? আমরা দেখেছিলাম যে আয় বিন্যাসে দুই রকমের বিন্যাস দেখা যায়। প্রথম বিন্যাসটা হচ্ছে প্যারোটা বিন্যাস। প্যারোটা বিন্যাসের প্রথম প্রশ্নটা হচ্ছে প্যারোটা বিন্যাস বলতে কি বুঝো? আমরা উত্তর হিসেবে বলেছি একটি অবিচ্ছিন্ন চলক x কে প্যারোটা বিন্যাস বলা হবে যদি উহার সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটা হয় f of x equal to theta k to the power theta x to the power minus theta plus 1। অর্থাৎ কোন একটি চলক অবিচ্ছিন্ন চলক, চলকটা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। সেই চলকের যদি এই বিন্যাসটা থাকে, এরকম একটা বিন্যাস থাকে, তবে এই বিন্যাসটাকেই বলা হয় আমাদের তবে ওই চলকটাকে তখন বলা হয় প্যারোটা বিন্যাস। যে চলকটার একটা সম্ভাবনা ফাংশন আছে যেখানে তার ওই চলকটা বিন্যাসটার দুইটা পরমাণ থাকে, একটা পরমাণ হচ্ছে থিটা এবং অপর পরমাণটা হচ্ছে কে, এবং এক্স এর সীমা কে থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপর আমরা প্যারোটা বিন্যাসের যে ঘনত্ব ফাংশন, অর্থাৎ এই যে ঘনত্ব ফাংশনটা দেখতে পাচ্ছি এই ঘনত্ব ফাংশনটা আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে আয়ের অসাম্য পরিমাপ করার জন্য একটি প্রক্রিয়া হলো প্যারোটা সূত্র। কারণ আমরা যখন জানি যে আয়টা সমভাবে বণ্টিত হয় না তখন আমরা প্যারোটা সূত্র ব্যবহার করে থাকি। তো আয়ের অসাম্য পরিমাপ করার জন্য আমরা যখন প্যারোটা বিন্যাস ব্যবহার করি তখন আমরা কিন্তু প্যারোটা বিন্যাসের মূল সূত্র এইটা, মূল ভিত্তিটা হচ্ছে এইটা, log p of x equal to log a theta log x। কারণ আমরা দেখেছিলাম যে রো ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার মাইনাস থিটা। এখন আমরা লগ নিয়ে নিয়েছি। আচ্ছা, লগ নিয়ে নেওয়ার পর আমরা বলছি যে এটা হচ্ছে লগ অফ পি অফ এক্স ইকুয়াল লগ অফ এ এখানে মাইনাস থিটা লগ এক্স আমরা প্লাস লগ এক্স লিখে মাইনাস থিটাটাকে উপরে পাওয়ার হিসাবে দিলাম, কারণ এটা দেওয়া যায় লগের উপরে পাওয়ার হিসাবে মাইনাস দিলে আমরা হচ্ছে সেক্ষেত্রে আমরা সাইনটা অর্থাৎ লগ এর উপরে লগ সম্মিলিত যদি কোনো চলকের উপরে
কোনো একটা পাওয়ার মাইনাস থাকে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে এসে আমরা লগের পূর্বে মাইনাস লিখতে পারি। অনুরূপ ভাবে এটা প্লাস এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে তাহলে আমাদের থেকে যাচ্ছে যে log p of x equal to log a x to the power minus theta, অর্থাৎ এটা log a plus log b, ঠিক আছে, log a b সূত্র বলে দিলাম। তাহলে আমরা রো অফ x equal to a x to the power minus theta পেয়ে যাচ্ছি। এখন আমরা বলছি যে আমাদের যে মানটা পেলাম আমরা, যে রো অফ x ইকুয়াল টু a x টু দি পাওয়ার মাইনাস থিটা, এখানে বলছি রো অফ x সমান কোন দেশের জনসংখ্যা যাদের মাথাপিছু আয় x বা x এর চেয়ে বেশি এবং a এবং থিটা হচ্ছে বিন্যাসটির পরামান। ধরে নিচ্ছি f অফ x বিন্যাসটির ক্রমসঞ্চিত ফাংশন। এই ক্রমসঞ্চিত ফাংশন যখন আমরা বলছি তখন হচ্ছে যত আমরা ক্যাপিটাল এফ অফ এক্স সমান বলতে পারি প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল কে। আমরা কিন্তু প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল কে এইটা সমান আমরা সম্ভাবনা সূত্রে জানি বা জানতাম যে এইটা সমান লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন কে। অর্থাৎ আমাদের যে কে এর মানটা আছে সেই কে এর মান কে পর্যন্ত আমাদের যে ফাংশনটা বিস্তৃত আছে, যেখানে আমাদের x এর মানটা হচ্ছে কে এর সমান অথবা কে এর চেয়ে ছোট, তাহলে আমরা কে এর চেয়ে বড় x কে করে আমরা 1 থেকে বাদ দিলে এটা আমরা পেয়ে যাই। এটা আমরা সম্ভাবনা চ্যাপ্টারে প্রথম বর্ষে পড়েছিলাম। তো আমি সেটাই লিখে দিলাম যে এটাকে লেখা যায় 1 মাইনাস p অফ x। এখন বলা হচ্ছে যে এই যে মানটা f অফ x ইকুয়াল টু 1 মাইনাস p অফ x, এটা হচ্ছে কোন দেশের মোট জনসংখ্যার মাথাপিছু আয় x এর সমান অথবা কম বোঝায়। তাহলে একটা পেলাম আমরা যে মাথাপিছু আয় x বা x এর চেয়ে বেশি, আর এখানে এটা পেলাম হচ্ছে মাথাপিছু আয় x এর সমান অথবা কম বোঝায়। এখন আমরা তাহলে আবার লিখি f অফ x সমান 1 মাইনাস p অফ x, f অফ x ইকুয়াল টু 1 মাইনাস a x টু দি পাওয়ার মাইনাস থিটা। এখন আমি দেখছি যে এই যে মানটা এখানে হচ্ছে f অফ x ইকুয়াল টু df অফ x ডিভাইডেড বাই dx যদি আমরা লিখি, কেননা f অফ x সমান আমরা কত জানতাম, এটা হচ্ছে স্মল f অফ x। স্মল f অফ x সমান ক্যাপিটাল f অফ x এর ডিফারেন্সিয়েশন। এখানে স্মল f অফ x টা হচ্ছে ক্যাপিটাল f অফ x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা স্মল f অফ x পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা ক্যাপিটাল f অফ x এর মানটা বসিয়ে দিলাম 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস থিটা, আমাদের 0 মাইনাস a অফ মাইনাস থিটা ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্ট হলো সেটা হচ্ছে a থিটা x টু দি পাওয়ার মাইনাস থিটা মাইনাস 1। কেননা এখানে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তখন এই মানটা শূন্য, মাইনাস এখানে হচ্ছে a থেকে গেল x এর সাপেক্ষে যেহেতু মাইনাস থিটাটা সামনে এলো x এর উপর থিটা মাইনাস 1, মাইনাস থিটা মাইনাস 1, মাইনাস থিটা মাইনাস 1। তাহলে আমাদের এই মানটা থেকে যাচ্ছে এই মাইনাস এবং এই মাইনাস গুণন হয়ে প্লাস হয়ে গেল a থিটা থিটাই থেকে গেল x টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস 1, কারণ আমরা মাইনাসটা কমন নিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে k লেস অর ইকুয়াল x লেস দ্যান ইনফিনিটি। এখন বলা হচ্ছে যদি আয়ের মাত্রা শূন্যের দিকে যায় তবে বিন্যাসটির ঘনত্ব ফাংশন অসীমের দিকে যায়। যদি আয়ের মাত্রা কমতে থাকে আর কি শূন্যের দিকে যায় তবে ঘনত্ব ফাংশনটা হচ্ছে অসীমের দিকে যাবে। তো আমরা তাহলে ধরে নেই যে x টা হচ্ছে আয়ের নিম্ন সীমা, x টা হলো আয়ের নিম্ন সীমা। তাহলে আমরা কি বলতে পারি, অতএব k টেন্ডস টু ইনফিনিটি f অফ x dx ইকুয়াল 1। যখন আমরা এই কথাটা বলছি তখন আমরা এই সমীকরণটা লিখতে পারি যেখানে k হলো আয়ের সর্বনিম্ন আয়ের কিছু মান, যেখানে k টা হলো সর্বনিম্ন আয়ের কিছু মান। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করছি যে আমরা যে পূর্ববর্তী স্লাইডে যে এই যে মানটা বসিয়ে দেব f অফ x এর মানটা বসিয়ে দিলাম দেই, কারণ f অফ x এর মানে যে এইটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম দিয়ে সমান 1 লিখলাম। এখন a থিটা বাইরে চলে এলো, ভিতরে dx সম্মিলিত মানগুলো ইন্টিগ্রেশনের মধ্যে থেকে গেল
আচ্ছা, এই মানটা এখানে বাইরে চলে এলো এবং আমরা এখন ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে উপরে +1, তাহলে +1 দিলে যেহেতু -1 আছে +1 কেটে গিয়ে -θ থেকে গেল, নিচে -θ, আপার লিমিট লোয়ার লিমিট থেকে গেল এবং আমাদের হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে মানটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান এলো a = k⁴ ঠিক আছে? তাহলে আমরা a = k⁴ এই মান তো পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে f of x সমান আমাদের কত ছিল? f of x সমান a কত পেলাম আমরা? k⁴ তাহলে k⁴ x x⁻θ দেখি আমরা তাই এসেছে কিনা। এই যে k⁻θ x⁻θ+1, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি থিটা k⁻θ x⁻θ+1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। k is less or equal x less than infinity। এটাই হচ্ছে আই বিন্যাসের প্যারোটার সম্ভাবনা ঘনত্ব ফাংশন। অর্থাৎ আমরা প্রথম যে ফাংশনটা দেখেছিলাম, এই যে ফাংশনটা দেখেছিলাম, এই ফাংশনটা হচ্ছে আমরা পেয়ে গেছি, আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা পরবর্তী স্লাইডে আমাদের প্যারোটের যে গড় আছে আমরা গড়টা জানবো। তো প্যারোটার গড় নির্ণয় করার জন্য আমরা দেখব যে প্যারোটার গড়টা কেমন। আচ্ছা, এখানে হচ্ছে প্যারোটা বিন্যাসের আমরা যদি এখন গড় জানি, আমরা প্যারোটা বিন্যাসের গড় সমান কি জানি? e of x সমান ইন্টিগ্রেশন অফ x f of x dx। হ্যাঁ, আমরা গড় সমান জানি যে ইন্টিগ্রেশন x f of x dx, এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র। তাহলে আমরা গড়ের সূত্রটা লিখে নিলাম। এখন আমরা আমাদের যে মানগুলো আছে আমরা মানগুলো বসিয়ে দেই। অর্থাৎ থিটা k⁻θ আমরা হচ্ছে f of x এর মান বসাবো। f of x এর মান বসিয়ে দেব আমাদের এখানে আমাদের f of x এর মানটা বসিয়ে দেব, দিয়ে আমরা হচ্ছে দেখতে পেলাম যে আমাদের এই মানটা চলে এলো। এই মানটা চলে এলো f of x এর মান বসানোর পর, ফাংশনে মান বসানোর পর। অর্থাৎ e of x সমান এখন আমাদের এই মানটা থেকে গেল। এখন আমরা এই মান থেকে কিভাবে কাজ করব সেটা দেখি। এখানে থিটা k⁻θ ইন্টিগ্রেশন অফ k টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার, এখানে x দুইটা আছে, তার মানে কি এই -1 এবং +1 কেটে গিয়ে এটা -θ হিসেবে থেকে যাচ্ছে dx। থিটা k⁻θ এখানে হচ্ছে সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটা বিন্যাসের গড় হচ্ছে θ/θ-1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তরঙ্গ গড়টা দেখি। তরঙ্গ গড়টা হবে এক্সপেকটেশন অফ 1/x সমান ইন্টিগ্রেশন অফ k টেন্ডস টু ইনফিনিটি 1/x। তরঙ্গ গড় আমাদের এই পাশে একটু আছে, এই যে তরঙ্গ গড় সমান e of 1/x সমান ইন্টিগ্রেশন অফ k টেন্ডস টু ইনফিনিটি 1/x f of x dx। এখানেও আমরা f of x এর মান বসিয়ে দেব। f of x এর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে ঠিক গড়ের মতো করে ক্যালকুলেশন করলাম। থিটা এবং k⁻θ কে বাইরে বের করে নিয়ে এলাম এবং এখানে x⁻θ, এখানে যেহেতু +1 আছে এখানে আমরা -1 এটা হয়ে যাচ্ছে, আর এখানে একটা 1/x, তার মানে এখানে একটা -1, তাহলে এই -1 এখানে দিলে -2 হয়ে যাচ্ছে। এরপরে আমরা ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেশন করে আমরা যে মানটা পেলাম সেটা হলো θ/k of θ+1। এটাই হচ্ছে প্যারোটা বিন্যাসের তরঙ্গ। এখন আমরা দেখব
প্যারোটা বিন্যাসের ভেদাঙ্কটা কেমন। আমরা জানি ভেদাঙ্ক ভি অফ এক্স সমান মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। এখন মিউ টু প্রাইম সমান ই অফ এক্স স্কোয়ার, এটা তো আমরা সূত্র অনুযায়ী জানি। এইটা সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এফ অফ এক্স ডিএক্স। এখন আমরা এই এফ অফ এক্স এর মানটা আবারও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এইরকম একটা ফরম্যাট চলে এলো। আমরা এরপর আপার লিমিট লোয়ার লিমিট দুই লিমিটের মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যে মানটা এলো সেটা হচ্ছে থিটা কে স্কয়ার ডিভাইডেড বাই থিটা মাইনাস 2। তাহলে আমরা ই অফ এক্স স্কয়ার এর মান বের করলাম, আর ই অফ এক্স এর মান তো জানি, কেননা ই অফ এক্স সমান হচ্ছে মিন আমরা বের করেছি। তাহলে আমরা দুইটা মান বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে জাস্ট লসাগু করে দিলাম থিটা মাইনাস 2 ইনটু থিটা মাইনাস 1 হোল স্কয়ার। এখানে থিটা মাইনাস 2 থেকে যাচ্ছে, তাহলে থিটা মাইনাস 1 হোল স্কয়ার এর সাথে থিটা কে স্কয়ার থেকে যাচ্ছে মাইনাস থিটা স্কয়ার কে স্কয়ার ইনটু থিটা মাইনাস 2। এই যে থিটা মাইনাস 2 চলে এলো, নিচে লসাগু করে যা এসেছে তাই থিটা কে স্কয়ার অফ এটা স্কয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কয়ার মাইনাস এটা দিয়ে এটা গুণ করে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যে মানটা এলো সেটা হচ্ছে থিটা কে স্কয়ার ডিভাইডেড বাই থিটা মাইনাস 2 ইনটু থিটা মাইনাস 1 হোল স্কয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভেরিয়েন্সটা, সেই ভেরিয়েন্সের মানটা এলো থিটা কে স্কয়ার ডিভাইডেড বাই থিটা মাইনাস 2 ইনটু থিটা মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এই মানটা, এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। আমরা অনুরূপ ভাবে জ্যামিতিক গড় বের করতে পারি, জ্যামিতিক গড় ঠিক একইভাবে বের করতে পারি। আমরা এখন দেখব মধ্যমা। প্যারোটা বিন্যাসের মধ্যমা আমরা বলছি যে মনে করি প্যারোটা বিন্যাসের মধ্যমা এম, এবং যদি এম ই হয় তাহলে এই যে মানটা সেটা হচ্ছে টোটাল মানটা k টেন্ডস টু ইনফিনিটি f of x dx equal to 1, কারণ আমরা জানি সম্ভাবনার সমষ্টি 1 এর সমান দিয়ে দিলাম। তাহলে হাফ হাফ করে নিয়ে নিলাম, এই হাফ প্লাস এই হাফ সমান 1, কারণ k টু m, m টেন্ডস টু ইনফিনিটি, মাঝখানে একটা k এবং ইনফিনিটির মাঝে একটা মান আমরা m ধরে নিলাম। এখন এই মান অথবা এই মান যে কোনো একটা মান ধরে আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। আমরা এই মানটা ধরলাম k টু m f of x dx সমান হাফ সমান ইন্টিগ্রেশন অফ m টেন্ডস টু ইনফিনিটি f of x dx। এখন আমরা এই মানটা ধরে কাজ করছি, এই মানটা m টেন্ডস টু ইনফিনিটি f of x dx সমান হাফ। তাহলে আমরা f of x এর মান বসিয়ে দিলাম, f of x এর মান বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করলাম, সর্বোচ্চ সীমা সর্বনিম্ন মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলে এসেছে ক্যালকুলেশন করে একটা মান চলে এসেছে k 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই থিটা, এবং এটাই হচ্ছে m এর মান, যা আমরা বলছি প্যারোটা বিন্যাসের মধ্যমা। আচ্ছা, এখন আমরা দেখব প্যারোটা বিন্যাসের পরিঘাত উৎপাদক ফাংশন।
13টা বিন্যাসের পরিঘাত উৎপাদক ফাংশন। পরিঘাত উৎপাদন ফাংশন হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন। আমরা জানি মোমেন্ট জেনারেটিং ফাংশন mxt সমান e অফ ক্যাপিটাল E অফ e টু দি পাওয়ার tx। এটা আমরা সূত্র অনুযায়ী জানি। এখানে ওই ঠিক একই অবস্থা, f অফ x এর মান বসিয়ে দিচ্ছি। f অফ x এর মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে সামেশনটা নিয়ে গেলাম, সামেশনটা নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম। এই যে e টু দি পাওয়ার tx, e টু দি পাওয়ার tx টা হচ্ছে সামেশন অফ tx টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল এর এক্সপানশন। তো আমরা সেটা লিখলাম, লিখে আমরা হচ্ছে ওটা ইন্টিগ্রেশনের মধ্যে মাঝখানে রেখে দিলাম এবং কাজ করার জন্য আমরা রেখে দিচ্ছি। এখন আমরা সামেশনটাকে বাইরে নিয়ে এলাম এবং t এবং r টা হচ্ছে x এর সাথে সম্পর্কিত না, এজন্য এদেরকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি। এসে আমরা থিটা k টু দি পাওয়ার থিটা x টু দি পাওয়ার r মাইনাস থিটা প্লাস 1 dx রেখে দিলাম। সামেশন অফ t টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যখন ইন্টিগ্রেশন করছি x এর সাপেক্ষে, তখন আমাদের থিটা k টু দি পাওয়ার থিটা অপরিবর্তিত থেকে যাচ্ছে, কিন্তু x এর উপর r মাইনাস থিটা প্লাস 1, সেখানে আমাদের -1 আরেকটা আসবে, তাহলে -1 প্লাস 1 কেটে গিয়ে আর থিটাই থেকে যাচ্ছে, নিচে r মাইনাস থিটা, এখানে k টেন্ডস টু ইনফিনিটি সমান সামেশন অফ t টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল থিটা k টু দি পাওয়ার থিটা মাইনাস k r মাইনাস থিটা ডিভাইডেড বাই r মাইনাস থিটা থেকে গেল। এবং আমরা পরিশেষে দেখতে পাচ্ছি আমাদের মানটা হচ্ছে সামেশন অফ t টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল থিটা k টু দি পাওয়ার r ডিভাইডেড বাই থিটা মাইনাস r। এখানে থিটাটা হচ্ছে r এর চেয়ে বড়, অর্থাৎ থিটা গ্রেটার দেন r। ইহাই হলো বিন্যাসটির পরিঘাত উৎপাদক ফাংশন। ইহা বিন্যাসটির পরিঘাত উৎপাদক ফাংশন। এরপর আমরা দেখি যে নির্দেশক ফাংশনটা কেমন। নির্দেশক ফাংশনটা হচ্ছে ফাই এক্স অফ টি সমান ই অফ ই টু দি পাওয়ার আই টি এক্স। এখানে ই টু দি পাওয়ার আই টি এক্স সমান আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি ইন্টিগ্রেশন অফ টি কে টেন্ডস টু ইনফিনিটি পি টু দি পাওয়ার আই টি এক্স। এখন আমরা এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। এফ অফ এক্স এর মানটা হচ্ছে থিটা কে টু দি পাওয়ার থিটা এক্স টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস 1 ডিএক্স। এখন আমরা আবারও ই টু দি পাওয়ার আই টি এক্স এর এক্সপানশন হিসাবে লিখতে পারি কত, সামেশন আই টি এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন আমরা এটা লিখে দিলাম ঠিক আগের মতোই, আই টি টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল সামেশন তার আগে ইন্টিগ্রেশন অফ k টেন্ডস টু ইনফিনিটি থিটা k টু দি পাওয়ার থিটা x টু দি পাওয়ার r মাইনাস থিটা প্লাস 1 dx সামেশন অফ i t টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল থিটা k টু দি পাওয়ার থিটা x টু দি পাওয়ার r মাইনাস থিটা প্লাস 1 মাইনাস ডিভাইডেড বাই r মাইনাস থিটা k টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখা যাচ্ছে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা এলো সেটা হচ্ছে সামেশন অফ i t টু দি পাওয়ার r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল থিটা k টু দি পাওয়ার r ডিভাইডেড বাই থিটা মাইনাস r। ইহাই বিন্যাসটির নির্দেশক ফাংশন। আচ্ছা, এরপর ক্রমসঞ্চিত ফাংশন। ক্রমসঞ্চিত ফাংশনটা আমরা একটু দেখি। f of x equal to probability of x is less or equal x। এখন এইটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি, এটা আমরা আগে থেকেই জানি যে probability of x less or equal x যদি থাকে তাহলে আমরা সেটাকে k tends to x f of x dx লিখতে পারি। এখন এটা আমরা আগেও জেনেছি, এখনো জানছি যে 1 মাইনাস এটা লেখা যায়। এখন সেটাকে আমরা 1 মাইনাস যে টার্মটুকু আছে সেটুকু লিখলাম, লিখে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মান চলে এলো 1 মাইনাস k ডিভাইডেড বাই x টু দি পাওয়ার থিটা। অতএব f of x সমান 1 মাইনাস k ডিভাইডেড বাই x
টু দি পাওয়ার থিটা। এটাই হলো বিন্যাসটির ক্রমসঞ্চিত ফাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্ট জেনারেটিং ফাংশন, ক্যারেক্টারিস্টিক্স ফাংশন এবং ক্রমসঞ্চিত ফাংশন, তিনটা ফাংশন মোটামুটি একই রকম। আর আমাদের আর কোনো সমস্যা নেই মনে হয়। 13টা বিন্যাস আজকে এই পর্যন্তই থাকুক। দেখা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।